এখানে উপস্থিত রয়েছেন সমস্ত মাননীয় কর্পোরেটর বৃন্দ, অলোক রায়, অভিজিৎ মল্লিক, জাহ্নবী দাস চৌধুরী, শম্পা সরকার চৌধুরী, রত্ন দত্ত এবং এখানে উপস্থিত সমস্ত যারা স্টেট এবং ডিস্ট্রিক্টের যারা মন্ডলের যারা সদস্যরা রয়েছেন এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা অভিভাবক বৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম এই কারণে আমি একটু আগে বললাম যে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে যারা আজকে এই কৃতিত্ব অর্জন করেছেন তাদের কিন্তু নিজেদের কারণে সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি কারণ ভিতর থেকে যতক্ষণ ধরে না আসবে যে আমার করতে হবে, ভালো পরীক্ষার রেজাল্ট আনতে হবে, ভালোভাবে আমার বুঝতে হবে, বিষয়টা লিখতে হবে, জানতে হবে, সেই যে বিষয়, তাদের যে অধ্যবসা এবং নিষ্ঠা এবং তাদের যে প্রতিভা, সেটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। এবং এর জন্য আমি প্রথমেই যারা কৃতি ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এটা কিন্তু যে ছাত্রছাত্রী, আমি যদিও বলি ওনাদের তো নিজেদের পরিশ্রমের কারণে এই রেজাল্ট, কিন্তু তার পেছনে কিন্তু যাদের বিশেষ একটা ভূমিকা থাকে সেটা হচ্ছে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমাজ। কারণ এনভায়রনমেন্ট যদি প্রপার না থাকে পড়াশোনার তো কনসেন্ট্রেশন আসবে না এবং চিন্তার যে ভাবনা বা প্রকাশ সেটা কিন্তু সম্ভব নয়। আমি সবসময় এটা বলি, কারণ আমাদের 70 দশকের কথা যদি বলি, এমন একটা অবস্থা ছিল, লাকি ইন দ্যাট ওয়ে, যে স্কুলে যাবো কি অবস্থা, সেখানে কখন যে বোমা ফেলবে আর সে কাকে কি মারবে, কাকে কাটবে মারবে, এরকম একটা অবস্থা ছিল। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন স্লোগান লেখা থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হতো। আমাদের ভারতবর্ষের যারা গুণীজনেরা আছেন, যারা লিজেন্ড ব্যক্তি, তাদের যে প্রতিকৃতি সেগুলোকে ভেঙে পায়ের নিচে ফেলে দিত, এরকম একটা অবস্থা ছিল। তো এগুলো তো ছিল যে যারা বিপরীত ধর্মী যারা চিন্তা ভাবনা, বিশেষ করে কমিউনিস্টরা, তাদের সময় এগুলো কমিউনিস্টদের ধারণা এইরকম। ওরা নিজেদের যে আমাদের দেশের যারা গুণীজনেরা তাদের মানতেই চায় না। একসময় তো আমরা এরকম দেখেছি যে বিবেকানন্দ জিকে কি বলেছেন আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি বলেছেন, সব আমি আর বলছি না, পলিটিক্যাল ভাষণ এখানে দেব না। কিন্তু এইরকম একটা পরিবেশ যখন থাকবে তাহলে রেজাল্ট কোথা থেকে আসবে? পড়াশোনার মতো একটা মহল প্রয়োজন। এই মহল মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর থেকে সারা ভারতবর্ষের মধ্যে একটা মহল তৈরি হয়েছে, একটা আধ্যাত্মিক দিক দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আধ্যাত্মিকতার সাথে সাথে এই যে একটা মানে নিজেকে যে জানা, আজকে উনি যখন বললেন যে আহ্বান করলেন যে আন্তর্জাতিক যুবা দিবস পালন করার জন্য, আজকে সমস্ত দেশের মধ্যে সমস্ত প্রতিটা দেশে আজকে আন্তর্জাতিক দিবস পালন করছে, অর্থাৎ নিজেকে জানা। এসব জিনিসটা আগে আমরা কোনোদিন শুনিনি, ভাবিওনি। যুবা দিবস আমরাও জানতাম, কিন্তু যুগার ভিতরে যোগ করা, নিজেকে অনেক কিছু যোগ করার মধ্যেও এই একটা পরিবেশ যখন আসছে, আমরা জানি যে বিভিন্ন সময়ে এই বয়সেই মানুষ যারা স্টুডেন্টরা আছে ডিস্ট্রাকশন হওয়ার চান্স থাকে। কারণ আমরা এগুলো দেখে এসছি, বহু লোককে আমরা হারিয়েছি ডিস্ট্রাকশনের দিক দিয়ে। এখনো সেই ইন্টারন্যাশনাল যে কনসপিরেন্সি রয়েছে, এই যে ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আগে ছিল অন্য চিন্তাধারায়, এখন ড্রাগস এর মাধ্যমে আমাদের যে যুব সমাজ প্রায় 2-3 জেনারেশন এতে করে নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদের যে আজকের আমাদের একটা ফাইট কিন্তু চলছে, যে পরিবেশও আমাদের দিতে হবে প্রপারলি এবং নিজেকে চেনা যে কোনটা ঠিক কোনটা বেঠিক, ডিস্ট্রাকশনের দিকে না যাওয়া।
ভালো কথা শোনা, ভালো জিনিস বোঝা, ভালো দিকে পরিচালিত হওয়া, ভালো লোকের সঙ্গে চলা, এই যে বিষয়গুলো এখন খুব প্রয়োজন। খালি আমি বেশি নাম্বার পেলাম আর আমি সর্বোচ্চ হয়ে গেলাম, সর্বশ্রেষ্ঠ হয়ে গেলাম, এটা কিন্তু ভুল ধারণা। প্রকৃত হতে একটা ভালো মানুষ হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা যদি আমরা দেখি, নৈতিকতার দিক দিয়ে নিজেদের তৈরি করা এবং তার যে চরিত্র নির্মাণ করা, সেটা হচ্ছে প্রকৃত পড়াশোনা। ভালো নাম্বার পেলাম কিন্তু বাকিগুলো যদি ঢুকে যায় তাহলে কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া যায় না। এবং আগামী দিনে যাদের দায়িত্ব এই রাজ্যের জন্য এবং এই দেশের জন্য, বা আমি যদি বলি এখানে যেহেতু এই বিধানসভার মধ্যে যারা আছেন, এই বিধানসভার দায়িত্বও কিন্তু আমাদের সবাই নিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেগুলো ভিতরে ঢোকানো। ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিচ্ছি এবং আমরা যদি আজকে যদি মনে করি যে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা কেন করছি, এখানে যারা সংবর্ধিত হয়েছে তাদের জন্য তো নিশ্চয়ই, কিন্তু যারা এটাকে দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হবে যে আমারও এই যে একটা হেলদি একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা যেহেতু এখানে সংবর্ধিত হয়েছে, আমারও আগামী দিন আমাদের এমন ভাবে নিজেকে নিয়ে যেতে রাখবো যাতে আমাকেও সেই সম্মান দেওয়া হয়, এর জন্যই দেওয়া। এবং আজকে আমরা যদি মনে করি আজকের এই সাফল্য আমার শেষ সাফল্য, তাহলে কিন্তু ভুল হবে। নেক্সট আমাদের বড় সাফল্য আমি বলবো যে প্রথম এটা পর্যায়ে কিন্তু আজকে শুরু হবো, কিন্তু একটার পর একটা সাফল্য, একদম সাফল্য শেষ নয়, আমার চ্যালেঞ্জ একের পর চ্যালেঞ্জ জীবন আসতে থাকে। এবং জীবনের যত চ্যালেঞ্জ আমরা বেশি মোকাবেলা করতে পারবো তত বেশি নিজেকে কিন্তু একটা সেভাবে শক্তিশালী করতে পারবো। মাটি যেমন যত পড়ায় তত বেশি কিন্তু শক্ত হয়, একটা ইট তৈরি হয়, স্ট্রং। তখন কিন্তু একটা রাস্তার মধ্যে যদি আমি মাটি থাকে, নরম মাটি, সেটা বানিয়ে কিন্তু অনেকে চলে যাবে। কিন্তু শক্ত যখন হয় সেই ইটটা, তখন দরবার চিন্তা করবে যে একে তো আমি লাভ নিয়ে আমি চলে যেতে পারবো না। কাজে নিজেকে সেইভাবে তৈরি করা, সেটা জ্ঞান অর্জনে সেটা একমাত্র সম্ভব। আজকে ইতিবাচক পরিবেশ একটা তৈরি ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ আমি দেখি, রাজনীতিতেও দেখি, বেশিরভাগ আজকাল দেখি এমন সব নেগেটিভ টক করে। হেলদি কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতে পারে, যেটা সত্যি সেটা বলুক, কিন্তু মিথ্যা বানিয়ে এমন সব কথাবার্তা বলে যে নেগেটিভ ভাইব্রেশন। অনেক সময় মনে হয় যে ঠিক আছে আমিও তাহলে তার যেহেতু না ও বলছিল এরকম নেগেটিভ, তা আমারও নেগেটিভ যাওয়ার। তো এইটা একটা বিরাট সমস্যা। এর জন্য অনেক সময় একটা সেন্টেন্স আমার প্রায় মনে হয়, প্রায় সময় বলিও যে ডোন্ট আর্গিউ উইথ দ্য সাব স্ট্যান্ডার্ড পিপল and you don't pull down your standard to their level. তো এই যে একটা বিষয়, আবার মাঝে মাঝে বলে না এরকম কিছু তো বলতে হবে। তো বলতে গেলে অনেক সময় এই জায়গায় গেলে নিজেকেই মনে হয় যে কেন আমি নেগেটিভ একটা কথা বললাম, নেগেটিভ ভাইব্রেশনে। তো নিজেকে যত পজিটিভ ইয়েতে ভাইব্রেশনে রাখবো তত নিজেকে কিন্তু আমরা ধরতে পারবো। আর সেটাই সমাজের আসলে উদ্দেশ্য, সমাজের চাহিদা। এখানে যারা উপস্থিত রয়েছেন, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ লেকচারার হবে, কেউ বিজ্ঞান ব্যক্তি হবে, এবং কেউ ব্যবসার সাথে যুক্ত হবে। কিন্তু এটা এমন আজকে নিজেকে যদি আমি ফাউন্ডেশন স্ট্রং করতে পারি, এবং সবাই যে যে জায়গায় স্ব জায়গার মধ্যে, আমার মনে হয়েছে কিছুদিন আগে আমাদের সেটাও ধারণা ছিল না, যারা ত্রিপুরাবাসীরা আছেন বাইরে, তাদের একটা আমরা যারা বিভিন্ন স্থানে, তাদের বিভিন্ন স্তরে সারা পৃথিবীর মধ্যে ওরা স্ব জায়গার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য স্থান রেখেছেন, তাদের একটা আমরা কনভেনশন করেছিলাম। 300 মতো লোক এসছে। ওনারা বলছেন এরকম অনেক আমরা জানি না, বিদেশ থেকে ওনারা এসেছিলেন, ওনারা বলছেন আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই। আমরা বললাম ঠিক আছে নেক্সট টাইম। তো বলছে নেক্সট টাইম যদি করেন তো 1000 মতো লোক আসবে, কারণ অনেকে এই খবরটা ফার্স্ট টাইম আমরা করেছি। এরা আমাদের ত্রিপুরার জীবন নাম উজ্জ্বল করছে। এখানে যারা আজকে সংগঠিত হচ্ছে তাদেরকে বলবো, তোমরা এই রাজ্যে এবং
দেশের নাম উজ্জ্বল করবে। এবং তাদেরকে যখন আসলো এবং যখন তাদের সমস্ত বিষয় তাদের ডিসকাস করলো, তাদের আইডেন্টিটি, নিজেদের অত্যন্ত মানে প্রাউড ফিল হচ্ছিল আমরা সবাই, যে ত্রিপুরার ছেলে মেয়েরা এত বাইরে এত কাজ করেছে, আমরাই জানি না। এইরকম নিশ্চয়ই তোমরা আগামী দিন করবে এবং টার্গেট এরকমই হওয়া উচিত। এবং এতে করে অনেক সময় কি হয়, আগে এইরকমই গেছে, বাইরে যখন গেছে বলে ত্রিপুরাতে মানুষ থাকে, আর কি আছে আমাদের এখানে এত সুযোগ সুবিধা। আর ওই ব্যক্তিরাই যখন ত্রিপুরাতে আসে, আসার পর বলে ত্রিপুরার এত পরিবর্তন হয়ে গেছে, আমরা তো ভাবতেই পারি না। তো আমরা এখন সেই যে প্ল্যাটফর্ম সেটা আমরা দিতে পারছি। বলতে এখন মানুষ ত্রিপুরাতে আসে, তুমি সবাই জানি এখানে যে কিছুদিন আগে আমরা এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা ইনভেস্টমেন্ট সামিট করেছিলাম। এবং ত্রিপুরার যে এখন বর্তমান পজিশন, বিদেশ থেকেও প্রচুর লোক এসছে, আর সারা ভারতবর্ষের লোক এসেছিল। আমরা টার্গেট করেছিলাম মাত্র 500 ব্যক্তি আসবে, সেই জায়গায় 1200-এর উপরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এখানে এসছেন এবং ইনভেস্ট করতে চান এখানে। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরার আগের মতো নিয়ে এখানে আজকে 11 ক্লাস বা 12 ক্লাস, আমাদের সময় 11 ক্লাস ছিল, 12 ক্লাস পাস করার পর কোথায় যাবে? গার্জেনদেরও সমস্যা, যে বাইরে ছেলেকে পড়াবে, মেয়েকে পড়াবে। এখন আমাদের এখানে সবকিছু অ্যাভেলেবল। আগে 12টা থেকে 10টা মাত্র এমবিবিএস সিট ছিল, আর সেই জায়গায় আজকে 550টা এমবিবিএস সিট হয়েছে। ভালো যায় কিন্তু আমরা ভাবতেও পারি না, আরো বাড়বে এর মধ্যে। ডেন্টালের সিট ছিল একটা, সেখানে আজকে 63 ডেন্টাল সিট হয়েছে, বিডিএস সিট। এখানে হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে কিছুদিনের মধ্যে, সামনের বছর থেকে শুরু হচ্ছে। আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, ফার্মেসি কলেজ আছে, এএনএম, জিএনএম, এরকম প্রচুর কয়েকটা ইউনিভার্সিটি এখানে এসছে, বড় বড় ইউনিভার্সিটি এখানে আসছে। এখন পড়াশোনার ক্ষেত্রে যে যেখানে বাইরে যাওয়ার এখন কিন্তু দরকার পড়ছে না এখানে। যদিও অনেকে সমস্যা হয়, কটাক্ষ করে নানা রকম কথা বলে, ওনাদের সময় কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনকে ওনারা খুব করে ওনাদের আসার আমন্ত্রণ জানিয়েছেন, কয়েকজন এখানে পুজোও লাগিয়েছেন, কিন্তু এসব ভুলে গেছেন। প্রাইভেটাইজেশনের সঙ্গে কথা বললেই তাদের সমস্যা। আজকে প্রাইভেটাইজেশন ছাড়া আমার ক্যাবিনেটের মধ্যে আমরা কিছুদিন আগে আমরা একটা এখানে সব ক্যাবিনেট মিনিস্টারদের সামনে একটা প্রেজেন্টেশন ছিল যে আমাদের যে জিডিপি, সেটা কিন্তু বহু প্রদেশের যে জিডিপি, একমাত্র প্রাইভেটের যদি নিবেশ হয় সেখানে কিন্তু জিডিপি পাবে। আমাদের জিডিপি এখন নর্থ ইস্টার্ন জন্য সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্নের জন্য। আমাদের নীতি আয়োগে ঘোষিত যে বার্তা, সেটা হচ্ছে ফ্রন্ট রানার স্টেট হিসেবে আমরা ত্রিপুরা এখন। তো এই যে বিষয়গুলো আমরা করছি একের পরে, তো প্রাইভেট অর্গানাইজেশন যত বেশি আসবে তত বেশি আমাদের লাভ হবে। যেখানে ইনভেস্ট করতে আসছে, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, এখানে এমএসএমইর মাধ্যমে আমরা চেষ্টা করছি। যাই হোক, তো এই জায়গার মধ্যে যত বড়ই হোক না কেন, যত বড় ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে পাইলটও হোক, রকেট চালাও, যাই করো, কিন্তু মনে রাখতে হবে তোমার শিকড় ত্রিপুরাতে, তোমার আগরতলায়, তোমার এই মন্ডলের মধ্যে যে যে জায়গায় থাকুক, আমার এখান থেকে আমার, কারণ আমাকে এখান থেকে বেসমেন্ট আমার তৈরি করে দিয়েছে, তাকে কোনো অবস্থায় যেন আমরা না বলি, সেই বিষয়টা মনে রাখতে হবে। অভিভাবক বৃন্দরা রয়েছেন, আজকের এই সম্মান আমি মনে করি আপনাদের প্রাপ্য। কারণ আমি জানি যে একটা ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে কিরকম পরিশ্রম, কি ধৈর্য এবং কত ত্যাগ স্বীকার করে একটা ছেলে মেয়েকে মানুষ করতে হয়। নিজের কথা চিন্তা না করে আমার ছেলে ভালো হোক, আমার মেয়ে ভালো হোক, এই সাফল্য যে আপনাদের জন্য মানে সেটা বর্তায়, এবং এর জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই এবং আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আরেকটা বিষয়, একজন শিক্ষক ভেরি ইম্পর্টেন্ট, একজন টিচার বা শিক্ষিকা ভেরি ইম্পর্টেন্ট। আমার এখনো মনে আছে অনেকটা টিচার, একটা কথা একজন টিচার যখন বলে কোন কথা, সেটা কিন্তু
এক 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 স্টুডেন্টের হয়তো সেটা রেখাপাত না করতে পারে, ইন্ডিভিজুয়াল যারা স্টুডেন্ট আছে তার কাছে এটা রেখাপাত করতে পারে। সেটার যদি একবার মনে থাকে সারা জীবন ভুলে না। আমার ব্যক্তিগত জীবন আমি দেখেছি এরকম। আমি সবসময় একটা জায়গায় বলি, আমি কথা বলবো, এই উমাকান্ত স্কুলের মধ্যে এবার স্কুল ফুটবল হচ্ছিল, তো সেখানে একটা কর্নার থেকে আমি একটা ফুটবল কর্নার থেকে শট করলাম, সেটা সুইং করে ভিতরে চলে গেল, গোল হয়ে গেল। তো সামনে ঠিক আছে, তো যখন হাফ টাইম হলো একজন টিচার এখন জীবিত, উনি আমাকে ডেকে পাঠালেন, আমাদের ক্লাস টিচার ছিলেন, আরে তুমি এত ভালো খেলো, কি ব্যাপার? যদি তুমি এরকম ভালো খেলো, তোমার সব ক্ষেত্রেই কিন্তু এই স্ট্যান্ডার্ডের হওয়া উচিত। এখনো মনে আছে, কেন মনে হলো যে আমি যখন নিজেকে পড়াশোনা করতাম তখন খেলাধুলা বেশি করেছি, তো পড়াশোনার ক্ষেত্রে যখন অনেক সময় দেখা গেল যে একটু মনে হচ্ছে যে ডিপ্রেশন লাগছে, ভালো লাগছে না, বা আমার যে সহপাঠী ও ভালো করছে, তখন ওই স্যারের কথাটা মনে করতো যে আরে স্যার তো বলেছে আমিও পারবো, আমিও ওই লেভেলে যেতে পারবো, ইন্সপায়ার্ড হতাম। ইয়েস, আই অলসো ক্যান ডু ইট, আই এম স্ট্রঙ্গার দ্যান এনিওয়ান। এই যে বিষয়গুলো একজন টিচার আজকে যে যতই সাফল্য এখানে অর্জন করুক, তার মুখ্য ভূমিকায় গার্জিয়ানের সাথে শিক্ষক শিক্ষিকা করুন, তাদেরকে আজকে স্মরণ করার দিন। আজকে এই যে প্রোগ্রাম আমরা রেখেছি, এবং একজন শিক্ষক যে কোনো হাজার হাজার লোকের জীবন কিন্তু বদলে দিতে পারে, এটা আমি নিশ্চিত। আমার পূর্ববক্তা বলেছেন যে আমরা কিন্তু এই ফিলিংসই ছিল না, আমাদের এই ফিলিংসই ছিল না যে আমার দেশকে ভালোবাসতে হবে, আমার রাজ্যকে ভালোবাসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর কতগুলো মানে স্লোগান বলবো, কতগুলো কথা উনি প্রায়ই বলেন যে মেয়ে চৌকিদার হুঁ, মেয়ে চৌকিদার হুঁ, মানে আমি সৎ পথে চলবো, কাউকে অসৎ পথে চলতে দেবো না, নিজেও আমি অসৎ পথে চলবো না। হর ঘর তিরঙ্গা বলেছি কিনা? 15ই আগস্টে আমার এই যে দেশাত্মবোধের ভাবনা চিন্তা, যারা আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে যারা আজকে এই ফ্ল্যাগকে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে যারা আজকে দাঁড় করিয়েছে, তাদেরকে স্মরণ রাখার জন্য নিজেরা প্রতিটা ঘরে এই ফ্ল্যাগ কিনে সেটা উত্তোলন করতে হবে। এই যে বিষয়, আমাদের সেই বোধ ছিল না। একটা আমি যে বলছি বারবার পরিবেশ, সেই পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। উনি কি বলছেন যে এক পেয়ের মাকে নাম, আমরা মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। এক পেয়ের মাকে নাম, আমরা এই একটা গাছও লাগালাম একদিকে, তার পরিবেশগত চিন্তা করে অক্সিজেন বেশি আসুক, কার্বন ডাইঅক্সাইড বেশি করে নিক, এই যে বিষয়গুলো আছে আজকে আমরা এই কাজটা করছি। আমার কথা বলার অর্থ হচ্ছে এই যে এই কথাগুলোর মাধ্যমে আমরা কিন্তু নিজেদেরকে খুঁজে পাই যে হোয়াই আই এম বর্ন, হোয়াই উই আর বর্ন ফর আদার্স। এই যে বিষয়গুলো আমরা ভুলে যাই যে আমি নিজেকে তৈরি করছি, নট ফর মাইসেলফ। অফকোর্স আমি আমার নিজেকে শক্তিশালী করলে তবেই আমি অন্যকে আমি কাজ করতে পারবো। আজকে কেউ জলে পড়ে গেলে, জল থেকে তুলতে গেলে নিজের যদি সেই জায়গাটা মজবুত হয়, তবে তো আমি টেনে আনতে পারবো ওকে। কাজেই মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, এবং সমাজের প্রতি দায়িত্বশীল হবে। আমার নিজের ব্যক্তিগত সামাজিক, আমি যারা স্টুডেন্ট আছে সামাজিক কাজে কিন্তু থাকতে হবে। আমি গার্জিয়ান যারা আছেন তাদেরকে বলবো, আমি নিজেও দেখেছি এরকম যে আমি যে জায়গায় থাকি সেই জায়গার আমরা ধরে নিই এখানে যে ছেলেটা বা ওখানে যে নাকি মানে সমস্যা সৃষ্টি করছে, ওই কিন্তু ডমিনেন্ট ফিগার এখানে। তার বিরুদ্ধে প্রতিবাদ করা ভালোভাবে করে সেটা ঠিক আছে, কিন্তু অন্যভাবে দেখা যায় এখনো সেই কালচার কিন্তু রয়ে গেছে অনেক জায়গায়। তার প্রতিবাদ করা, সামাজিক কাজের মাধ্যমে নিজেকে যখন প্রতিষ্ঠিত করা যায় তার পাড়া বা যে কোনো জায়গায়, তাহলে কিন্তু তার পক্ষে অনেক বেশি সুবিধার কোনো একটা কথা বলা। এড়িয়ে তো চলে গেলে হবে, গার্জিয়ানরা বলে যে তোমার ঈশ্বরের দরকার নেই, চলো বাড়িতে চলো। এটা না করো, সমাজে যেসব ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলোর সাথে যুক্ত হওয়া উচিত। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শিখ। অর্থাৎ এরকম একটা পরিবেশ তৈরি করো যেখানে মাথা উঁচু করে কথা বলার অধিকার,
এবং আত্মমর্যাদা এবং সম্মানের সাথে কথা বলতে পারবে। এগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন। এইসব নিজের ব্যক্তি সব কথা বলে গেছেন, সেগুলো মাথায় রেখে আজকে কেননা এই যে মন্ডল বা এই যে আমাদের যে আজকে টাইম বদল, সেখান থেকে আমরা কেননা শুরু করি, এরকম একটা হোক আদর্শ। আজকে কথায় কথায় মডেল, আমরা বলি মডেল স্টেট কোনটা, গুজরাট। তো মডেল যে আমাদের আটবদল, সেটা কেন হবে না? এক একজন ব্যক্তি এখানে এক একজন স্টুডেন্ট অ্যাম্বাসেডর অফ দিস বদল। এরকম যদি করি আমরা, তাহলে আগামী দিন আমাদেরও কাজ কিন্তু অনেকটা কমে যাবে। আমাদের যুদ্ধ ঘোষণা আমরা বারবার বলছি, তার বিরুদ্ধে আমাদের সবাই মিলে, এখানে স্টুডেন্ট যারা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, সবাই মিলে, সরকার আপনার পাশে রয়েছে, সরকার আপনাদের সাথে থাকবে। তো এর থেকে বড় শক্তি আর কি হতে পারে? আজকে এখানে আমাদের এই আদর্শকে সামনে রেখে আমাদের সামনের দিকে নতুন প্রজন্ম, যাদের আমি বারবার এই কথাটা বলি যে আমি 400 মিটার যখন রিলিজ, যখন ব্যাটনটা আমরা নেক্সট টু নেক্সট আলটিমেটলি গিয়ে সেটা ফিনিশিং হতো। তো এই ব্যাটনটা প্রপার যে জেনারেশন তাদেরকে দিতে হবে। তো ব্যাটন কাকে দেবে? যে নিজে ঠিক ভালো করে ধরতে পারবে, তার জন্য তার পরিশ্রম, তার নিষ্ঠা, তার প্র্যাকটিস, খেলার সাথে অঞ্চল তুলনা করা যায় জীবনযাত্রার ক্ষেত্রে। তো এরকম নিজেকে তৈরি করতে হবে যে ব্যাটনটা না এমুকে দিয়ে আপনি উঁচু দেওয়া। আমরা কোনো জায়গায় সিলেকশন করতে গেলে যে তাকে দিয়ে এই কাজটা হবে, আমরা দেখি মুখই খুঁজে পাই না। হেমুদা আছে প্রচন্ড, কিন্তু দেখা যায় নানাভাবে কলুষিত হওয়ার কারণে অনেক সময় বা ঠিকভাবে চলার ক্ষেত্রে, নিজেকে দৃঢ়তার সাথে চলার ক্ষেত্রে মানে কিছুটা খামতি থাকে, যে কারণে সিলেকশনে প্রবলেম হয়। এখানে সিলেকশনের জন্য কম্পিটিশন আগামী দিন যে না হয়ে পারবে, আর না হয়ে পারবে, মানে 19+20 না হোক, এরকম একটা কম্পিটিশন হয়ে হচ্ছে। নিজেকে সেইভাবে তৈরি করতে পারলে তবে আমাদের পক্ষেও সুবিধা হবে আগামী দিন। আজকে আমাদের সরকার এখানে উন্নয়ন এবং গুড গভর্নেন্স এবং স্বচ্ছতা এবং এর উপরে জনকল্যাণে কি করা প্রয়োজন, সেটার উপর আমরা সবচেয়ে আমরা তার উপর আমরা জোর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই কথাটা বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে এটা। এখানে পরিকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আধুনিক শিক্ষা ব্যবস্থা বলেছেন। ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে আমরা এখানে স্থাপন করেছি। এখানে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, খেলাধুলা, কৃষি বিকাশ, কর্মসংস্থানের যে সুযোগ, ডিজিটাল পরিষেবা, আজকে ডিজিটাল ত্রিপুরা, আমরা ডিজিটাল ইন্ডিয়ার সাথে আমরা ডিজিটাল ত্রিপুরা আমরা সেইভাবে করছি। এবং সেটা যদি সবাই করে, তবে আমরা আগামী দিন আমরা একটা উন্নত ত্রিপুরা, নতুন ত্রিপুরা যেটা বলছি, সেটাই সম্ভব হবে। শিক্ষার তো শেষ নেই, জীবনব্যাপী শিক্ষা আজকে আমার পড়তে হবে, আজকে আমার জানতে হবে। আমরা কি করি, অনেক সময় পড়াশোনার পর আমরা মনে করি যে আমি সব শিখে ফেলেছি, তো ভুল। নতুন ভাবে নতুন জিনিস আসছে, এখন এত কম্পিটিশন, এখন হাতের মুঠোয় জ্ঞান অর্জনের বস্তু, একটা টিপ দিলেই সব জানা যায়। এআইকে এখন ব্যবহার করতে হয় আমাদের, নতুন নতুন জিনিস আসছে এখানে। কাজে একটা জায়গায় স্টপ করলে হবে না, মানে সামনের দিকে আরো যাতে জানা যায়, তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। এবং এতে করে নিজের মনকেও কিন্তু গঠন করা যায় এবং নৈতিকভাবে শক্তিশালী হওয়া। বুদ্ধিগত ভাবে তো নয়, আমরা অনেক সময় বুদ্ধি আমার ডেভেলপ করবো, তাতেও লাভ নয়। ওই যে নৈতিকভাবে এবং সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, সেটা হচ্ছে শিক্ষা। এবং আমি সবসময় এই কথাটা বলি যে শিক্ষা, এডুকেশন একটা বিষয়, সেটা হচ্ছে যা অজ্ঞতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে। ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে স্বামী বিবেকানন্দজি কি বলেছেন, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। নিজের ভিতরে সবকিছু ইনবিল্ট। আমি জন্মগ্রহণ করেছি পার্টিকুলার একটা পারপাসে, আমি নিজেকেই চিনি না, নিজেকে জানা, এক্সপ্লোর করা। সে যে যত বেশি করবে তত বেশি সেই লাভ আমার নিজেরও হবে, সমাজেও হবে। এবং সেইগুলি নিয়ে আমাদের সরকার, আমাদের যারা শিক্ষার্থীরা আছেন, তাদের কিভাবে তাদের এক্সপ্লোর করা যায় আমরা কাজ করছি। এবং তার জন্য গুণগত শিক্ষা আমরা ব্যবস্থা করছি। এবং নির্ভর গুণগত শিক্ষা কোন অবস্থায় পূর্ণতা লাভ হয় না, এবং তার উপর আমরা জোর দিচ্ছি। প্রত্যন্ত যে
অঞ্চলগুলো আছে সেখানেও শিক্ষাকে সার্বজনীন করার জন্য আমরা বিভিন্ন উপায়ে আমরা সেখানে পৌঁছে দিচ্ছি। এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে ভারতবর্ষকে প্রকৃত অর্থে একটা মানে নতুন ভাবে সেটাকে সামনে নেওয়া যায়, তার জন্য ছাত্রছাত্রীদের উপর উনি কিন্তু অনেক বেশি বিশ্বাস করেন। তোমরা সবাই জানো যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চা কমিটি নেন, কথা বলেন সরাসরি, এবং এমনও দেখা গেছে যে স্টুডেন্টদের সাথে কথা বলার পরে অনেক জিনিস আছে, অনেক ক্ষেত্রে উনি ওনাদের আইডিয়া নিয়ে আলটিমেটলি সেটাকে মানে ইমপ্লিমেন্ট করেন, এরকমই দেখা গেছে। এবং আমার পূর্ববর্তী বলেছেন যে এই যে সম্পদ সেটা যেন কোনো অবস্থায় যুব সমাজ, আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিউম্যান রিসোর্স হচ্ছে ভারতবর্ষে, এবং তাদের যে মেধা সম্পদ সেটা যাতে কোনো অবস্থায় যে হারিয়ে না যাওয়া যায় তার জন্য আমরা সবাই মিলে কাজ করছি, এবং আমরা ত্রিপুরা সরকারও সেই কাজটা আমরা কিন্তু করছি। আজকে আমরা জানি যে পরীক্ষার কিন্তু বিরাট প্রেশার থাকে, নো ডাউট। আমরা নিজেরা এই লাইফটাইমটা পেরিয়ে এসেছি, কাজেই অনেক সময় কম নাম্বার পান, অনেকে এখানে যারা এসছে তার বাইরেও অনেক স্টুডেন্ট আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবং নম্বর দিয়ে কোনো ব্যক্তিকে বোঝা যায় না ওই বেস্ট। দেখা গেছে ব্যক্তিগত জীবনে আমরা দেখি যে যারা মানে পড়াশোনায় রেজাল্ট হয়তো বা থিওরিটিক্যালি ততটা পাইনি, কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকটা বেশি সাকসেস। আবার যারা প্রতিনিয়ত ভালো রেজাল্টও করেছে দেখা গেছে সেই রকম তাদের সামাজিক ক্ষেত্রে তাদেরকে সেইভাবে দেখা যায় না। দুটোই থাকতে হবে, খেলাধুলাও করতে হবে, আবার পড়াশোনাও করতে হবে, আবার নিজেকে সামাজিক কাজেও নিয়োজিত রাখা। মোবাইল আর ইন্টারনেট তো আমরা জানি এখন কথায় কথায় মোবাইল ইন্টারনেট, কিন্তু মোবাইল ইন্টারনেট সেটা যদি আমরা বিনোদনের ক্ষেত্রে কম ব্যবহার করে যদি শিক্ষার ক্ষেত্রে আমরা ইউজ করি, এটা আমার অ্যাডভাইস থাকবে, শিক্ষার ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে সেটা লাভবান আমরা হব, এই আমাদের রাজ্য লাভবান হবে। পরিশেষে আমি যারা সম্মানিত হয়েছে তোমাদের প্রত্যেকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং বিশেষ করে আজকের এই যে অনুষ্ঠান আমাদের মন্ডলের যে 8 নম্বর দলের মন্ডল সভাপতি যে ফুল টিমকে আমি ধন্যবাদ দেব, এবং এখানে আমাদের মন্ডলের সভাপতি, ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য মেম্বার এবং বিভিন্ন বুথ প্রেসিডেন্ট, আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে যারা যারা আছেন এখানে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, আর আমার যারা ছেলে মেয়েরা এখানে আছেন